Miss Rehana, let's talk about some essential foods that we need to eat regularly. For our good health, we must choose the right food in our daily diet. তো মিস রেহানা আর স্টুডেন্টের মধ্যে কনভারসেশন চলছে। আগের কনভারসেশনে আমরা গুড ফুড নিয়ে দেখেছিলাম, তো ওইটারই আরো পার্ট হলো এটা। এখানে ইসেনশিয়াল ফুডস নিয়ে কথা বলতো, সব ফুডস না। আবার বলছে নট অল, সাম, কিছু। সবগুলো নিয়ে কথা বলা সম্ভব নয়। কিছু এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি, তবে এমন খাবার যেগুলো আমাদের রেগুলারলি দরকার। ইরেগুলারলি যেগুলো দরকার ওইগুলো নিয়েও কথা তেমন একটা বলবে না। ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। তো নর্মালি আমরা যে খাবারগুলো খাই ওই খাবারেই রাইট ফুডের একটা কম্বিনেশন দরকার, সেটা নিয়ে তারা আলোচনা করছে। এবার স্টুডেন্ট জিজ্ঞেস করছে, উইট, রাইস, রুটি, fish, and meat every day. What else should we have, teacher? তোমার বাসায় সম্ভবত সকালে রুটি খায়, সেটা আছে। রাইস আছে মনে হয় দুপুর আর রাতে। ফিশ মিট তোর আম্মু রান্না করে দেয়, এগুলোই আছে। ইজ দেয়ার এনি ভেজিটেবলস? ইজ দেয়ার এনি ফ্রুটস? ইজ দেয়ার এনি সুইট? ইজ দেয়ার এনি ডেইরি রিলেটেড ফুডস? তোর স্টুডেন্ট ওয়ানের কথাই কিন্তু নাই এগুলো। ওয়েল, উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস এন্ড ফ্রুটস। টিচার প্রথমেই সেটার কথায় আসছে যে তুমি যেগুলো নাম বলছো এর সাথে অবশ্যই ভেজিটেবলস এন্ড ফ্রুটস দরকার। দে কন্টেইন আ লট অফ ভিটামিনস এন্ড মিনারেলস। ভেজিটেবলস এবং ফ্রুটসে থাকে অনেক ভিটামিন এবং মিনারেল। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস। আমরা যে আগে খেয়েছিলাম রুটি, রাইস, ফিশ, মিট, ওইগুলো কিন্তু ডিজিজ ফ্রি রাখে না। ওইগুলো আমাদেরকে এনার্জি দেয়। ওই এনার্জি দিয়ে আমরা চলি। এনার্জি ছাড়াও চলতে পারবো না, কিন্তু আমাদের তো ডিজিজ ফ্রি থাকা দরকার। সেগুলো আসবে ভেজিটেবলস আর ফ্রুটস থেকে। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের তরুণ প্রজন্ম এটা খায় না। এটা একদমই নাই। তাদেরকে ফ্রাইড রাইস দিলে খুব খুশি, কোনো ভেজিটেবলস ছাড়া। তাদেরকে বিরিয়ানি রান্না করে দিলে খুব খুশি, কোনো ভেজিটেবলস নাই। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন। এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব গুড, ভেজিটেবলস এন্ড ফ্রুটস। এন্ড ওভারঅল হেলথ, আমাদের সমস্ত হেলথের জন্য এটা ইম্পর্টেন্ট। এবার স্টুডেন্ট টু জিজ্ঞেস করছে, শুড উই হ্যাভ এনিথিং এলস? এর বাইরে কি আর কিছু? আমি যেটা বলেছিলাম যে ডেইরি কোনো আইটেম খেতে হবে, সেটাই টিচার চলে আসছে এবার। শিওর, উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরি ডে। প্রতিদিন মিল্ক দরকার। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। মিল্ক থেকে আমরা আমাদের ক্যালসিয়ামটা পাবো। ইটস গুড ফর আওয়ার হেলথি গ্রোথ। আমাদের হেলথি গ্রোথের জন্য ক্যালসিয়ামটা দরকার। যেমনি আমাদের মাসলস দরকার, তেমনি আমাদের বোনস দরকার। এই বোনস গুলোর গ্রোথে ক্যালসিয়াম হেল্প করে। ইট মেক্স আওয়ার বোনস এন্ড টিথ স্ট্রং এজ ওয়েল। আমাদের বোনস এবং টিথকে এটা স্ট্রং করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস টু। আবার নির্ধারিত সময় পর পর পিওর ওয়াটারও খেতে হবে। ইটস ইসেনশিয়াল ফর আওয়ার বডি। এটা আমাদের বডির জন্য খুব ইসেনশিয়াল। উই কান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। পানি পান করা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। তাহলে প্রশ্ন হলো, বেঁচে থাকতেছি কেমনে? পানি তো বেশি পান করি না। উত্তর হলো, আমরা যে খাবারগুলো খাই খাবারে পানি থাকে। আমরা বাসায় যে খাবারগুলো খাই, যেমন রাইস, এটাই পানি থাকে। যেমন আমরা কারিটা খাই, যে তরকারিটা খাই, এটাই পানি থাকে। আমরা যে ফ্রুটস গুলো খাই এগুলো তো পানি থাকে, আমাদের বডি ওখান থেকে অ্যাবজর্ব করে নিয়ে চলতে থাকে। বাট এক্সট্রা পিওর ওয়াটার খেলে ভালো। এক দুই বছর আগের কথা বলি, আমার এই হাঁটুতে একটা হাঁটু খুব ব্যথা করতো। নামাজ পড়ার সময় সিজদায় যেতে ব্যথা করতো, উঠতে ব্যথা করতো। ঠিক আছে, বসা ছাড়া নামাজ চেয়ারে বসে পড়লে আর ব্যথাটা করতো না। তো আমি বুঝলাম যে আমার তখন ক্যালসিয়াম ঘাটতি হয়েছে। এরপর কিছুদিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলাম কুইক রিলিফের জন্য। 2 মাস ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরে ব্যথাটা ঠিক হয়ে গেছে। বলো।
তাহলে মানে আমার তো ঘাটতি ছিল, যার ঘাটতি আছে তাকে তো আর ক্যালসিয়াম মোটা করবে না। ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম বেশি হলে বেড়ে যায়। তো আমার ব্যথাটা ছিল, সেটাই যদি আমি আস্তে আস্তে ধীরে ধীরে যেতাম তাহলে ব্যথাটা হতো না। ধীরে ধীরে উঠলে ব্যথাটা হতো না, কুইক গেলে ব্যথাটা উঠতো। জামাতে নামাজ পড়লে তো তাড়াতাড়ি যেতে হবে, তখন ব্যথা বাড়তো। তখন তখন আমি বুঝলাম যে এটা ক্যালসিয়াম ঘাটতি। ক্যালসিয়াম আছে, আমি যখন দাঁড়িয়ে আছি এটা নিচে পড়ে আছে, যখন রুকুসিদ্ধায় যাচ্ছি তখন ওইটা নির্ধারিত যে জায়গায় থাকার কথা ওইখানে নাই, নিচে পড়ে আছে। পর্যাপ্ত থাকলে উপরেও থাকতো, যে কারণে আমার হাঁটুতে, হাড্ডিতে হাড্ডিতে ঘষা লেগে ব্যথাটা হচ্ছে। পরে ক্যালসিয়াম খেয়ে কিন্তু এটা ঠিক হয়ে গেল। তো এখন আর খাই না ক্যালসিয়াম। এখন যেটা করি, মিল্কটা আমি নর্মালি কম খাই। এখন ধরো মাসে রুটিন করে 4-5 দিন মিল্ক খাই, তখন আর এই ঘাটতিটা হচ্ছে না। আলটিমেটলি আমাদের শরীরের জন্য সবকিছুই কিন্তু দরকার। যেমনি এনার্জি দরকার তেমনি ক্যালসিয়াম দরকার, বোনস দরকার, টিথ দরকার, নেইল গুলো গঠন হওয়া দরকার। আবার একই সাথে আমাদের ভেজিটেবলস দরকার, মিনারেলস দরকার। আমরা জানি যে আমাদের শরীরের টেম্পারেচার থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নর্মালি স্টে করে আমাদের বডিতে। এই টেম্পারেচারটা কিভাবে আসে, কোথা থেকে পাই? এটা আসে একটা কেমিক্যাল রিয়াকশন থেকে। ওই কেমিক্যাল রিয়াকশনটা আমাদের শরীরে যত বেশি আয়ন থাকে, আয়ন, তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে অ্যানায়ন ক্যাটায়ন পড়েছো। এই অ্যানায়ন ক্যাটায়নের যে কেমিক্যাল রিয়াকশন হয় ওখান থেকে আসে এনার্জি, এই রিয়াকশনটা। আর এই আয়নস গুলো ভেজিটেবলস ফ্রুটস থেকে আসে। ঠিক আছে, এটা অতীব জরুরি এবং এই রিয়াকশন গুলো আমাদের সেলের প্রতিটা সেলে সেলে রিয়াকশন। আমরা অনেক ধরনের রিয়াকশন পড়েছি না। এক ধরনের রিয়াকশন আছে, হিট প্রডিউসিং রিয়াকশন, তাপ উৎপাদী, থার্মাল এক্সোথার্মাল রিয়াকশন, তাপ উৎপাদী বিক্রিয়া। এই এক্সোথার্মাল রিয়াকশন থেকে আমাদের এই শরীরে এই হিটটা তৈরি হয়। এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ভেজিটেবলস ফ্রুটস যারা খাও না, আজকে বাসা থেকে নিয়মিত কিছু খাওয়া শুরু করবা। ওই পেজে ছিল কি, আমি কি এমসিকিউ এর মেইন পেজ দেইনি? এটা, the word essential in line 1 of the text means necessary, regularly means daily, choose means select. Miss Rehana dash the students, advises the students about some essential foods. Right foods need to be chosen in our daily diet. Fruits dash rich in vitamins and minerals. Fruits are rich in milk dash calcium. Milk contains calcium. The word strong in line 9 of the text means strength. Pure means clean. Diet means balanced diet, মানেই হলো ব্যালেন্সড ফুড, অপশন 2। Need means require. Daily means every day. The word a lot of in line 4 of the text means a lot of মানে প্রচুর, ওইটার সিনোনিম হলো abundantly. The word overall means in total. হ্যাঁ। The word rich means ample নাকি? ample মানে হলো ইনাফ, তাহলে কি রিচের সাথে মিলে? রিচ মানে তো হেলদি নাকি? বলো। ইন লাইন 8 অফ দ্য টেক্সট মিন্স, চলো 8 লাইনে গিয়ে দেখে আসি।
কোন মিনিং ওটা ব্যবহার করা হয়েছিল? লাইন বলছে 1 2 3 4 5 6 7 8, এই লাইনে যে হাইলি রিচ ইন ক্যালসিয়াম, এখানে হাইলি রিচ মানে কি ধনী বুঝাইছে, সম্পদশালী বুঝিয়েছে? অনেক পরিমাণে রয়েছে এরকম অর্থে ব্যবহার করা হয়েছে, তাই না? সো এইখানে রিচ দিয়ে আমরা অ্যাম্পল ওয়ার্ডটা ক্যান্সার দেব। অ্যাম্পল মানে ইনাফ, পর্যাপ্ত। The word right means proper. Contain means, contain মানে ক্যারি করা, কম্প্রাইজ মানে গঠন করা, কম্পোজ মানে হলো লেখা, গঠন করা বা লেখা। ক্যারি ওয়ার্ডটা হলো আনসার। The word good means, আমরা গুড শব্দটাকে গুড ফুডে পেয়েছি। গুড ফুড কি? ওয়ার্দি ফুড, ভ্যালুয়েবল ফুড, ব্যালেন্স ফুড না বেনিফিশিয়াল ফুড? আচ্ছা, গুড ফুড বলতে আসলে উপকারী খাবার, না, বেনিফিশিয়াল। ভ্যালুয়েবল মানে দাম বেশি, যে খাবারের দাম বেশি ওইটাই কি ভালো? বেনিফিশিয়াল, আমাদের শরীরের জন্য যেটা উপকারী সেটা। The word healthy means healthy body। এই হেলদি বলতে সাউন্ড বডি। ড্যাশ মিল্ক উই ক্যান মেক আওয়ার টিথ স্ট্রং। হ্যাঁ, ড্রিঙ্কিং মিল্ক। ক্যালসিয়াম হেল্পস ড্যাশ আওয়ার বোনস স্ট্রং। ক্যালসিয়াম হেল্পস গ্রো নাকি মেক? হেল্পস। হেল্প এমন একটি ভার্ব, যেই ভার্বের পরে অপর ভার্ব আসলে সেই অপর ভার্বটা বেস ফর্মে থাকে। অপশন ওয়ান মেক, এটা ক্যালসিয়াম হেল্পস মেক আওয়ার বোনস স্ট্রং। Water is dash for us, is essential. Dash is a must for us. Water. What did Miss Rehana and her students talk about? Essential foods for our healthy life. Why should we choose the right food in our daily diet? Okay, good answer. What do we usually eat? ঠিক আছে, স্টুডেন্ট ওয়ান যেটা বলেছিল। Should we choose the right food in our daily diet? Yes. Because without right food, we cannot get a balanced diet. Without a balanced diet, our body cannot grow properly, cannot have enough energy, and cannot become disease free. What does calcium do to us? Calcium helps our teeth and bones strong, makes our teeth and bones strong. What food items are good for skin? Vegetables and fruits are good for our skin. What does milk contain? Milk contains calcium. Should we eat vegetables and fruits? Yes, we should eat vegetables and fruits because they are necessary. They are necessary for our body. They give us vitamins and minerals. They are also good for our skin. What does water do to us? Water is essential for our life. We cannot survive without it. It, it helps our circulatory system. It helps our circulatory system stay or function smoothly. Stay smooth or function smoothly. সার্কুলেটরি সিস্টেমে ব্লাড সার্কুলেশন রয়েছে,
এখানে কিডনি রয়েছে। ঠিক আছে, এই কিডনির সাথে রিলেটেড আমাদের অন্যান্য যে অর্গ্যান আছে সেগুলো রয়েছে, এগুলোর জন্য আমাদের ওয়াটারটা খুব ইম্পর্টেন্ট। Why should we eat vegetables and fruits? We should eat vegetables and fruits because they contain vitamins and minerals which are necessary for our body. Besides, we should eat vegetables to keep our skin smooth. রিভার জিপসিদের নিয়ে তো আমরা প্যাসেজটা পড়ি নাই, তাই না? জিপসিদের জীবন নিয়ে একটা প্যাসেজ আছে আমাদের ইএফটি বইয়ে। ওদের নাম হলো রিভার জিপসিস, তো আমরা সেই অংশটা একটু ওপেন রাখি। People and occupation, 77 লেখা আছে আর এখানে হলো 5। 82 হওয়ার কথা। তো আমরা এখান থেকে দেখি, ট্রেডিশনালি রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ, দে হ্যাভ ড্যাশ ফ্রম দেয়ার ফোরফাদার্স। ফোরফাদার মানে পূর্বপুরুষ, পিতৃপুরুষ। এই যে ট্রেডিশনালি, ঠিক আছে, দে হ্যাভ ইনহেরিটেড। ইনহেরিট মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, পূর্বপুরুষ থেকে পাওয়া, পিতা মাতার থেকে পাওয়া। তার মানে দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার ফোরফাদার্স, তাদের পূর্বপুরুষ থেকে তারা পেয়েছে এই নেসেসারি লাইফ স্কিলস, জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় যে দক্ষতা, এগুলো পূর্বপুরুষ থেকে শিখেছে। টু সার্ভাইভ ইন ওয়াটার্স, পানিতেই সার্ভাইভ করার জন্য, পানিতে চলাচলের জন্য, জীবন অতিবাহিত করার জন্য। দে হ্যাভ নো এডুকেশন এন্ড ট্রেনিং টু ড্যাশ টু মেইন স্ট্রিম মডার্ন সোসাইটি, সম্ভবত অ্যাডাপ্ট ভার্বটা এখানে আসে। দে হ্যাভ নো এডুকেশন এন্ড ট্রেনিং, ওদের কোনো শিক্ষাও নাই, ট্রেনিংও নাই, টু অ্যাডাপ্ট টু মেইন স্ট্রিম মডার্ন সোসাইটি, আমাদের মেইন যে সোসাইটিতে আমরা বসবাস করি, আধুনিক সমাজ, এই সমাজে চলার মতো যোগ্যতা ওরা রাখে না। এই যোগ্যতা না রাখায় পূর্বপুরুষ থেকে তারা যেটা পেয়েছে সেটা দিয়েই চলতেছে। So the authority feels the need to bring them under formal education network. যেহেতু ওরা নিজেরা এই স্কিল রাখে না, তাই গভর্নমেন্ট যদি ওদেরকে স্কিল গুলো দিতে পারে, তাহলে ওরা আমাদের মেইন স্ট্রিম সোসাইটিতে চলে আসতে পারে। বাট দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস, সরকার ওদেরকে এডুকেশন দিতে চায়, এডুকেশনের মাধ্যমেই তো ওদের সন্তানেরা আস্তে আস্তে আমাদের মেইন স্ট্রিম সোসাইটিতে চলে আসবে। কিন্তু দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস, ওদের স্থায়ী কোনো বসবাস করার জায়গা নাই যেখানে সরকারি এডুকেশন দিতে পারে। Gypsy children are born and brought up on dash boats, on floating boats. তো জিপসি ছেলে মেয়েদেরকে কি করা হয়, ভাসমান নৌকায় ওদের জন্ম। ভাসমান নৌকায় ওদের জন্ম, ভাসমান নৌকাতেই ওদের মৃত্যু। পুরা লাইফটাই এই নৌকায় চালায়, ফ্লোটিং। Therefore they cannot go to ট্রেডিশনাল স্কুলস। তো নর্মাল যে স্কুলগুলো আছে,
সেই স্কুলগুলো তোরা যেতে পারে না, এখানে কনভেনশনাল রয়েছে, দে ক্যান নট গো টু কনভেনশনাল। প্রথাগত যে স্কুল আছে স্কুলগুলো তোরা যেতে পারে না। এন্ড হেন্স এবং এজন্য মোবাইল বোর্ড স্কুলস আর কামিং আপ ফর জিপসি চিলড্রেন। ওদের ছেলে মেয়েদের জন্য কেমন স্কুল আসতেছে? ভাসমান, ভাসমান বোট স্কুলস, নৌকায় চলা স্কুল। যে স্কুলও ফিক্স থাকবে না, ওদের সাথে সাথে স্কুলও মুভ করতে থাকবে। Some voluntary organizations are running special schools on boats. কিছু ভলান্টারি অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন, ওরা কিছু স্কুল চালাচ্ছে, স্পেশাল স্কুল, এবং সেটা হলো বোট স্কুলস, নৌকায়, টু ড্যাশ রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস, টু এডুকেট রিভার জিপসি চিলড্রেনদেরকে কিছু এরিয়ায় শিক্ষা দেওয়ার জন্য ওরা এই মোবাইল বোট স্কুল চালাচ্ছে। এখন আমরা যে আনসিন প্যাসেজটা পেয়েছি এটা মার্কনিকে নিয়ে। মার্কনি একজন সায়েন্টিস্ট। আমরা জগদীশ চন্দ্র বসুর সাথে ওনার নামটা পেয়ে যাই। দুইজনের সমসাময়িক সময়ে রেডিও তরঙ্গ, রেডিও ওয়েভ আবিষ্কার করেছিলেন। জগদীশ চন্দ্র বসু ক্রেডিটটা পান নাই, ক্রেডিট পেয়েছিলেন মার্কনি। মার্কনি ওয়াজ অ্যান ইটালিয়ান ইনভেন্টর, উনি ইতালীয় আবিষ্কারক। হি ইজ বেস্ট নোন ফর ইনভেন্টিং রেডিও। সে সবচেয়ে বেশি পরিচিত রেডিওর আবিষ্কারক হিসেবে, যেটা আমাদের জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। কিন্তু আমি জগদীশ চন্দ্র বসু পাবলিশ করে ছাড়তে পারেন, উনি আগে পাবলিশ করে দিয়েছেন। He was born at Bologna, Italy on 25 April 1870। তিনি 1874 সালের 25শে এপ্রিলের বলগনাতে জন্মগ্রহণ করেন, ইটালি। His father was an Italian landowner, বাবা ছিলেন ইতালীয় জমিদার, জমির মালিক, and his mother was from Ireland, ওর মা হলো আয়ারল্যান্ডের। Marconi was educated at the Technical Institute of Livorno, লিভমোর টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ালেখা করেন, and attended the University of Bologna in 1890। 1890 সালে ইউনিভার্সিটি অফ বলোগনাতে তিনি পড়ালেখা করলেন। He began experimenting with wireless telegraph, ওয়্যারলেস টেলিগ্রাফ দিয়ে এক্সপেরিমেন্ট পরীক্ষণ শুরু করলেন। 1896, 1896 সালে he founded Marconi's wireless telegraph company in London। লন্ডনে মার্কনির ওয়্যারলেস টেলিগ্রাফ কোম্পানি খুলে বসলেন। In 1898, 1898 সালে Marconi successfully transmitted signals across the English Channel। ইংলিশ চ্যানেল হলো ফ্রান্স আর ইংল্যান্ডকে ডিভাইড করেছে, বিখ্যাত একটা চ্যানেল। তো ইংলিশ চ্যানেলের ওই পারে আছে ডোভার বিচ নামে একটা জায়গা। তাহলে একটু ম্যাপস দেখে আসি। বাংলাদেশের একজন সাঁতারু ব্রোজেন দাস ইংলিশ চ্যানেল 7 দিয়ে পাড়ি দিয়েছেন, বিশ্ব রেকর্ড। উনি নিজে 5 বার পাড়ি দিয়েছেন সেটা, ব্রোজেন দাস। আমাদের যেতে হবে ইংল্যান্ডে। এটা হলো ইউনাইটেড কিংডম, এটা আয়ারল্যান্ড। ওর মা ছিল আয়ারল্যান্ডের, আবার ও ছিল ওর বাবা ছিল ইটালিয়ান। ইটালি পাশেই আছে, তো আমরা একটু বুঝলেই পেয়ে যাব। এটা ইউকে তো। স্কটল্যান্ড, গ্লাসগো, এডিনবার্গ, ম্যানচেস্টার, বার্মিংহাম, ইংল্যান্ড, লন্ডন, এইখানে লন্ডন, এই সেই প্রাচ্যের অক্সফোর্ড। ঠিক আছে। তো এবার যদি আমরা এদিকে আসি ইউরোপের, তাহলে হ্যাঁ, এইখানে এসে ইতালিকে পাচ্ছি। তো কোথায় আয়ারল্যান্ড আর কোথায় ইটালি দেখতে পাচ্ছি।
আচ্ছা, হতে পারে হয়তোবা। তো আমরা খুঁজতে চাই ফ্রান্সকে। ইংল্যান্ড আর ফ্রান্স কোথায়? এই যে প্যারিস দেখতে পাচ্ছি না, এই যে এইটার নাম ইংলিশ চ্যানেল। ঠিক আছে, এই ইংলিশ চ্যানেলটা ফ্রান্স আর ইউকে কে ডিভাইড করে দিয়েছে। এই ইংলিশ চ্যানেলের ন্যারোয়েস্ট পয়েন্ট হলো এইটা। তো এই জায়গাতেই সাঁতার কাটে ওরা, যারা সাঁতার কাটে। এই যে বলছিলাম না, অপর পাশে আছে ডোবার, ডোবার বিচ। এই সেই ডোবার। তো ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে আহ রয়েছে কিন্তু একটা, কি বলে, আন্ডারগ্রাউন্ড ট্রেন চলে। ফ্রান্স সরাসরি প্যারিসে যায়, সরাসরি প্যারিসে যায় এবং 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে। টানেল একদম এই প্যারিসে এসে থামে। লন্ডন থেকে যাত্রা শুরু হয়। এই ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ওদের একটা টানেল আছে, টানেল দিয়ে চলে আসে। ঠিক আছে, তো আমরা দেখে আসলাম। ও ও কি করেছে, ইংলিশ চ্যানেল থেকে এপার, ইংলিশ চ্যানেলের এপার থেকেও পার সে রেডিও সিগন্যাল পাঠাতে সক্ষম হয়েছে। মানে লন্ডন থেকে এই হ্যাঁ, ফ্রান্সে এই সমুদ্রের এই অংশটা ক্রস করে ওয়্যারলেস কানেকশনে কথা বলার সক্ষমতা পেয়ে গেছে এক্সপেরিমেন্ট করতে করতে। ধরো পৃথিবীতে মোবাইল ফোন নাই, টেলিফোন নাই, একদম দূরে যোগাযোগ করার জন্য কোনো ডিভাইস নাই, প্রথম একদম নতুন আবিষ্কৃত হচ্ছে রেডিও তরঙ্গ, ওয়্যারলেস যে তরঙ্গ, ওয়েভ, এটা দিয়ে কথা বলা। তো ও এই ইতালি আর ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যোগাযোগ করতে পারছে, দূর থেকে কথা বলছে, এই কথাটা গেছে। তার সফলতা চিন্তা করো, বিশ্বে আর কেউ এটা পারে নাই। জগদীশ চন্দ্র বসুও পারতেছে, কিন্তু উনি এখনো লিখে ছাড়ে নাই তত্ত্বগুলো। এটা হ্যাঁ, পাবলিকেশন একই টাইমে দুইজনে আবিষ্কার করছে, কিন্তু জগদীশ চন্দ্র বসু পাবলিশটা করে সারতে পারে নাই, উনি আগে পাবলিশ করে ফেলছে। Established communication with Newfoundland. This was the journey. This was the journey of radio, and in 1901, he established communication with Newfoundland. So, আমেরিকা ফ্রম ইংল্যান্ড। তো ওই সময় আমেরিকাকে নিউ ফাউন্ড ল্যান্ড নামে চেনা হতো। তো আটলান্টিকের এপার ওপার হলো আমেরিকা আর ইংল্যান্ড। তো ইংল্যান্ডের সাথে এইখানের, ইংল্যান্ডের সাথে এইখানের ইউএস এর যোগাযোগ করা এটা যেন কোনো বিষয় না, পুরো আটলান্টিক ওশান। ঠিক আছে, আমাদের 100টা বাংলাদেশের সমান চওড়া জায়গা। এত দূরে সে তার রেডিও তরঙ্গ প্রেরণ করতে, রেডিও তরঙ্গ আমি একটা আনুমানিক হিসাব বললাম, আরো বড় হইতে পারে। রেডিও তরঙ্গ প্রেরণ করে কমিউনিকেশন করতে সক্ষম হয়েছে। মার্কনিস সিস্টেম ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য রয়্যাল নেভি। তো প্রথম তার সিস্টেমটা গ্রহণ করে নেভি, ইংল্যান্ডের রয়্যাল নেভি। ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধে, হিজ ওয়্যারলেস টেলিগ্রাফ ওয়াজ ওয়াইডলি ইউজ। তার এই ওয়্যারলেস টেলিগ্রাফটা ব্যাপকভাবে ব্যবহার করা শুরু প্রথম বিশ্ব, দূর থেকে যোগাযোগ করার জন্য। লাইক যুদ্ধ ওরা আক্রান্ত হয়েছিল, আরো সৈন্য দরকার, এই তথ্যগুলো জরুরি মুহূর্তে পাঠাচ্ছে। আর আগে তো একটা ট্রুপ গেছে, যুদ্ধে মরে গেলে ওরা মরছে, জিতলে ওরা জিতছে, ওদের দেশে খবর আসবে 2 মাস পরে। জিতলেও 2 মাস পরে আসবে, হারলেও 2 মাস পরে আসবে, শিপে আসতেছে। চিন্তা করো। আর যখন সে এই আবিষ্কারটা করতে পেরেছে, বিশ্বকে সে কতদূর আগায় নিয়ে আসছে এটা চিন্তা ইমাজিন করো। হি ওয়ান দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ইন 1909। 1909 সালে ফিজিক্সে নোবেল প্রাইজ পান। হি ডাইড ইন 1937। 1937 সালে উনি মারা যান। ব্রিটেনের যে নেভি, ওটাই রয়্যাল নেভি। না, লাল ড্রেস পরে ওরা তো রয়্যাল গার্ডস, ওই যে মাথায় উঁচু থাকে, রয়্যাল গার্ডস। Marconi got Nobel Prize for inventing radio, wireless telegraph.
মার্কনিস ফাদার ওয়াজ আ বিজনেসম্যান, ল্যান্ড ওনার, জমির মালিক, আমাদের উত্তরার বাড়ির মালিক। মার্কনি ওয়াজ আ সায়েন্টিস্ট। Marconi died in 1837. Marconi's mother was from Iceland. Iceland, Ireland হবে। Education removes our ignorance and dash us light of knowledge. Gives us light of knowledge. In dash of imparting education, in respect, in respect of imparting education, there should be no discrimination between men and women. এডুকেশন দেওয়ার ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। মানে নারী পুরুষ সবাই সমানভাবে এডুকেশন পাবে, কিন্তু আমরা নারীদেরকে কম দেই, ছেলেদেরকে বেশি দিই। আমরা মনে করি মেয়েটার বিয়ে দিয়ে দিব আর ছেলেটার ডাক্তার হলেই ভালো হয়। এই সমাজের এই ধারণাটা ভুল। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস, ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। So if we dash women, if we deprive, বঞ্চিত করা, if we deprive women, যদি নারীদেরকে আমরা বঞ্চিত করি of the light of education, শিক্ষার আলো থেকে বঞ্চিত করি, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, প্রায় আমাদের অর্ধেক জনগোষ্ঠী উইল রিমেইন ইন ডার্কনেস, ওরাও অন্ধকারে পড়ে থাকবে। কারণ আমাদের পুরা দেশের জনসংখ্যার অর্ধেক তো নারী। একটা সাইকেলের দুইটা চাকা, একটা চাকা ভাঙা আর একটা চাকা ভালো, এই সাইকেলটা চলবে না। নারীরা আর পুরুষেরা সমাজের দুইটা পার্ট। একটা চাকা ভাঙা হলে সাইকেল যেমনি চলে না, তেমনি নারীরা শিক্ষা অর্জন না করলেও সমাজটা চলবে না। নো ডেভেলপমেন্ট ড্যাশ বি ব্রট অ্যাবাউট, ক্যান বি, no development can be brought about without the dash of women, without the participation of women. সব কাজেই নারীদের অংশগ্রহণ থাকবে বা থাকা উচিত, কিন্তু জোর করে নয় আবার। সো গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং টু এডুকেট উইমেন, তাই সরকার নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য সবকিছুই করার চেষ্টা করছে। আমাদের আর লাস্টের দুইটা কোয়েশ্চেন আছে। গুড ম্যানার্স সার্টেনলি ফর্ম আ ড্যাশ পার্ট, আছে তো, a vital but significant part of our education. Our dash remains incomplete. Our education remains incomplete if we do not learn good manners in our behavior with অথবা towards, with অথবা towards others. We must show proper respect to them. Good manners cost us nothing. সমাজে একটা প্রচলিত কথা আছে, ভালো হইতে পয়সা লাগে না। এই কথাটাই সেটা, যে গুড ম্যানার্স কস্ট আস নাথিং। ভালো ম্যানার শিখতে টাকা পয়সা খরচ করা লাগে না, সুন্দর ব্যবহার করলেই চলে। ইট ডিপেন্ডস অন অনলি ওয়ান্স ইন্টেনশন, ইচ্ছা, এটা, অথবা উইল, অথবা ডিজায়ার, অথবা অ্যাটেম্পট, প্রচেষ্টা। গুড, হ্যাঁ, এফর্টস হতে পারে, এফর্টস। একজন মানুষের প্রচেষ্টার উপরে এটা নির্ভর করে বা ইচ্ছার উপরে নির্ভর করে। লাস্টে যে টেবল ম্যাচিং এখানে রয়েছে লালন শাহকে নিয়ে। লালন শাহের নাম আমরা শুনেছি, তিনি ছিলেন বিখ্যাত মরমী সাধক, বাউল সঙ্গীত সাধক। লালন শাহকে কবি বলা যায় না, সিঙ্গার। তবে গান নিজে লিখেছেন, নিজে তৈরি করে নিজে গাইতেন, এই অর্থে কম্পোজার বলা যেতে পারে। লালন শাহ ওয়াজ আ বাঙালি সেইন্ট, মিস্টিক, সোশ্যাল রিফর্মার এটসেট্রা। সেইন্ট মানে কি? সেইন্ট, যারা ধ্যান করেছেন তাদেরকে সেইন্ট বলা হয়। ঠিক আছে, তো উনি ধ্যান করেছেন সমাজের জন্য। লালন শাহের জীবনী নিয়ে আমরা যদি স্টাডি করি তাহলে দেখি যে অল্প বয়সে তার একটা জটিল ডিজিজ হয়। সম্ভবত ওই সময় ওই ডিজিজটাকে সমাজের জন্য খারাপ মনে করা হতো। পরে ওকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পানিতে ভাসিয়ে দেওয়া হলে ভাসতে ভাসতে সে মৃত্যুর মুখে পতিত হতে হতে
একজন ভালো মানুষের ঘরে গিয়ে উঠে, সেখানে সে সুস্থ হয়ে বড় হয়। সেই বাড়িতে কোনো একটা সম্ভবত বিখ্যাত গায়ক আসে, তার সাথে তার পরিচয় হয়। পরে সেই গায়কের সাথে যেতে চায়, গায়ক মনে হয় তাকে নেয় না। এরপরে এক সময় বড় হয়ে সে তার নিজের বাড়ি ফিরে আসে, তার বাবা মা তাকে আর গ্রহণ করে না, পছন্দ করে না, এরকম কিছু হয়। সম্ভবত যার বাড়িতে সে সুস্থ হয় সে ছিল মুসলিম, হিন্দু ধর্ম। তার জন্ম হিন্দু ধর্মে, হিন্দু পরিবারে। এখন মুসলিমের ঘরে সে লালিত পালিত হয়েছে, এই চিন্তায় তার বাবা মা তাকে ফেরত নেয় না। যে মুসলিমরা যেটা টাচ করে ওটা নাকি জাত গেছে বা সাম কাইন্ড অফ জাতের কিছু একটা সম্পর্ক। ওরা কাস্ট সিস্টেম, হিন্দু ধর্মের বর্ণ প্রথা মেনে চলে। কিন্তু ধরো ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য নামে যে চারটা বর্ণ প্রথা আছে, এই বর্ণ প্রথা স্ট্রংলি মেনে চলে। এমন পরিবারে জন্ম ছিল, যেহেতু ওর পরিবার ওকে মুসলমানের ঘরে লালিত পালিত হওয়ার কারণে আর গ্রহণ করে না, পরে ও চলে যায় নিজের মতো কোন একটা অঞ্চলে, কুষ্টিয়ায় যায়। কুষ্টিয়ায় গিয়ে একটা দ্বীপের মতো জায়গা নদীর পাশে, সেইখানে তার নিজের আহ কি বলে থাকার জায়গা হিসেবে নির্বাচন করে। ওখানকার কিছু মানুষজন তাকে সঙ্গ দেয়, একটা সামাজিক পরিবেশ গড়ে ওঠে তার থাকার মতো। সেইখানেই সে আস্তে আস্তে তার ধ্যানমগ্ন চিন্তা থেকে কিছু গান টান গায়। এলাকার লোকজন তার গান শুনে তাদেরকে দাওয়াত টাওয়াত করে বিভিন্ন জায়গায় গান গাইতে। এইভাবেই সে আসলে বড় হয়। এই হলো লালন। লালনের যারা অনুসারী তারা লালনকে আলাদা সাধক বলে, লালনের ধর্ম আলাদা নাকি ধর্ম এরকম বলে। ঠিক আছে তো। হ্যাঁ, যেটাই এখন মনে হয় লালনের আখড়া আছে কুষ্টিয়ায়। আমি যাইনি, শুনেছি যারা গিয়েছে তাদের কাছ থেকে। লালনের আখড়া, ওখানে নাকি প্রতি বছর একটা করে অনুষ্ঠান হয়, বার্ষিক সাংস্কৃতিক বা কিছু একটা হয়। বিভিন্ন এলাকার মানুষজন যায়। তোমরাও চাইলে যেতে পারো, আমি যেতে বলছি না। তোমার বাড়ি কুষ্টিয়ায়? আচ্ছা, ওইখানে নাকি আহ বছরে যে মেলাটা হয়, লালন মেলা, সেখানে প্রতিদিনই লালনের গান অনুষ্ঠিত হয়। গান শেষে রাতে নাকি যারা শিল্পী ওরা নাকি আবার নেশা পানীয় করে। এখন ধ্যান করার জন্য নাকি এগুলো লাগে ওদের, আল্লাহই ভালো জানে। তো লালন হলো হিন্দু সমাজ থেকে বঞ্চিত মুসলিম সমাজে লালিত পালিত সাধক, অথচ তাকে সে নাকি নিজে আলাদা। তার অনুসারীরা সে নিজেই একটা ধর্মের প্রচারক এরকম দাবি করে, এটা কোনোভাবেই ঠিক নয়। তো সেইন্ট মানে সাধক, মিস্টিক মানে হলো আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলেছে এমন ব্যক্তি। সোশ্যাল রিফর্মার মানে সামাজিক সংস্কারক। ওই সময় সমাজে যে কুসংস্কার ছিল এগুলোর বিরুদ্ধে উনি গান টান কিছু গেয়েছেন বা কথা বলেছেন। ডিসাইপল মানে শিষ্য। His disciples mostly lived simple in Bangladesh and West Bengal. B plus 3 টা ওকে। He founded an institute known as Lalon Akra in Seuria, Kushtia. It is about 2 kilometers from Kushtia railway station. He is also regarded as the founder of Baul music. তো আমরা আমাদের মডেল কোশ্চেনটা শেষ করলাম। 4 নম্বরটা। আচ্ছা, হ্যাঁ, ইউর রাইট। মার্কনি বর্ন বলগনা ইটালি হোয়েন 18, okay, 1874. He dash Italy 1890. Wireless telegraph, good. He founded Marconi's wireless company. Where? London, good. He established communication with Newfoundland, America from England. When? 1901. He dash in 1909. Was?
হ্যাঁ, হি ওয়ান দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স। আমরা আমাদের মডেল কোয়েশ্চেন 6 শেষ করলাম। সেকেন্ড পেপারের হোমওয়ার্ক নিশ্চয়ই দেওয়া আছে। কি দেওয়া আছে একটু দেখে নিব। এই যে এখানে বলা রয়েছে হোমওয়ার্ক 11 to 13 প্লাস 14 to 25, আলাদা 2 পেজে হয় বা 2 স্ক্রিনশটে হয়, এরকম প্লাস দিয়ে বুঝিয়েছি। এই যেটাকে ট্যাগ করেছি, যেটাকে ট্যাগ করেছি এটাই সম্ভবত প্রথম পেজ আছে, দ্বিতীয় পেজ এর নিচের পেজটা। আবার বললো না যে স্যার পরের পেজ পাইনি। এই যে 26, ঠিক আছে, 25 পর্যন্ত দিয়েছি। তো এটা করে এসো। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। যে আসে নাই ওকে আমি ওদের দুজনের জন্য ভিডিও লিংক পাঠাচ্ছি।